নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ঘোড়া থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। গত মরশুমে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন বিশাল কাইত। এবারও সেই ফর্মের ধারাই ধরে রেখেছেন তিনি। ডুরান্ড কাপের মঞ্চে তার বিশ্বস্ত হাতই মোহনবাগানকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিল। এমন পারফরমেন্সের পর এই মরশুম তো বটেই, বিশালের দক্ষ হাতের উপর আগামী আরও কয়েকটা মরশুম ভরসা রাখছে মোহনবাগান। আইএসএল শুরু হওয়ার আগেই আগামী 2029 সাল পর্যন্ত বিশাল কাইতের সঙ্গে চুক্তি বাড়ালো সবুজ মেরুন শিবির। তার উপর এতটা বিশ্বাস রাখায় আপ্লুত বিশাল কাইত। আজীবন এই ক্লাবেই খেলতে চান তিনি। বিশাল জানিয়েছেন, আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। সেজন্যই এরকম লম্বা চুক্তি করলাম। ওরা দুজনেই আজীবন মোহনবাগান। সুব্রত ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায় টানা 17 বছর খেলেছেন সবুজ মেরুন জার্সি পরে। মোহনবাগান ছেড়ে কখনো অন্য ক্লাবে যাননি। আজীবন মোহনবাগানই এই দুই ফুটবলার বিশাল কাইতের মন্তব্যে বেশ প্রভাবিত। এই প্রজন্মের একজন ফুটবলার বলছেন তিনি আজীবন মোহনবাগানে খেলতে চান। এমন আবেগতাড়িত মন্তব্য শুনে কি বলছেন সবুজ মেরুনের এই দুই প্রাক্তনী? পারফরমেন্স করে থাকবে, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমি মোহনবাগান থাকতে চাই বললে তো থাকতে দেবে না। তরুণ বোস ছিল না, সনদ শেখ ছিল না, প্রদ্যুৎ ভবন ছিল না, এখানে শিবাজি ছিল না। পারফরমেন্স থাকবে থাকবে, যতদিন পারফরমেন্স ততদিন থাকবে, যেদিন পারবে না সেদিন থাকবে না। এবার ওইখানে থাকতে হলে থাকুক, কিন্তু পারফরমেন্স ওয়াইজ এইসব ক্লাবে থাকতে হয়। আমরা 18টা বছর আমাদের লড়াই করে দেখাতে হয়েছে। চুনি গোস্বামী, শ্রদ্ধেয় চুনি গোস্বামী, লেজেন্ডারি চুনি গোস্বামী, ভারতবর্ষ সর্বকাল অন্যতম সেরা খেলোয়াড় চুনি গোস্বামী বলেছিলেন আমাকে কোনো একটা সময় যে দেখ, ঝড় ঝাপটা প্রচুর আসবে, নানান ঘটনা ঘটবে, অভিমান অপমানিত সব থাকবে, কিন্তু মোহনবাগান ছেড়ে কখনো যাবি না। এই কথাটা চুনিদা আমায় বেশ কয়েকবার বলতেন। এবং খেলোয়াড়ি জীবনে হয় কি, নানানভাবে ঘটনাগুলো আছে, এটার থেকে কতটা আমরা ঠিকঠাক করে চলতে পারবো সেটাও একটা প্রশ্ন থেকে যায়। বিশাল গায়ের আজকে যদি এটা বলে রাখে, এটা ভীষণ একটা গর্বের ব্যাপার। মানে ও যদি করতে পারে, এটা তো অত্যন্ত মানে এটা অন্য মাত্রা দেয় সবসময় যে কোনো খেলোয়াড় যে একটা ক্লাবে সারা জীবন খেলে যাওয়া, এবং মোহনবাগানের মতো ক্লাবে, এটা একমাত্র মোহনবাগান ক্লাব যেখানে অন্তত পক্ষে গোটা 6-7 জন সারা জীবন মোহনবাগানই খেলেছে, আর কোথাও খেলেনি। এবার আইএসএলে কিছুটা হলেও জনি কাউকুর অভাব বোধ করবে মোহনবাগান, জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। মোহনবাগান মাঝমাঠে ব্লকিংয়ের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে প্রচুর। দেবজিৎও মনে করেন জনি কাউকু যে ফুটবলটা খেলতেন সেটা খেলার মতো ফুটবলার না থাকায় সমস্যায় পড়তে পারে মোহনবাগান। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার আর অ্যাটাকার হিসাবে না হয়, গত বছরটা কাউকে যে জায়গাটায় খেলেছে সেই জায়গাটায় আপুয়া এবং অনিরুদ্ধ থাকার কথা ভাবা হয়েছে। বাট দুজনের যা হাইট বা ডিফেন্সিভ কোয়ালিটি, তাতে সেন্ট্রাল ডিফেন্সের উপর প্রেশার অবশ্যই পড়বে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আইএসএল এর জন্য সকলের রেজিস্ট্রেশন হয়ে গেলেও এখনও পর্যন্ত আনোয়ারের রেজিস্ট্রেশন করায়নি ইস্টবেঙ্গল। ফেডারেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব সহ সকলে। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, সেই কারণে নির্দিষ্ট সময়ের পরও আনোয়ারকে সই করানোর বিশেষ অনুমতি পাওয়া যাবে। এই মুহূর্তে দেশের জার্সিতে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলছেন আনোয়ার আলী। মনে করা হচ্ছে সেই কারণেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে না ফেডারেশনের তরফে। এই প্রতিযোগিতা শেষ হলেই হয়তো আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত ঘোষণার সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আপাতত আনোয়ারের রায়ের অপেক্ষাতেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ছুটি কাটিয়ে ইতিমধ্যেই লাল হলুদ শিবিরের ফুটবলাররা ফিরে এসেছেন। শনিবার রাতেই ফিরেছেন হিজাজি মাহের ও মাদি তালাল। দলের সঙ্গে যোগ দিচ্ছেন সল ক্রেসপো। তবে কোচ কার্লেস কোয়াদ্রাত মঙ্গলবার সকালেই ফিরতে চলেছেন। শোনা যাচ্ছে তিনি ফিরেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন। এই মুহূর্তে ঘরের মাঠেই প্রস্তুতি সারতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। ফ্লাড লাইটের সমস্যা থাকায় সেখানে সন্ধ্যাবেলায় প্রস্তুতি সারার সম্ভাবনা নেই। সেই কথা মাথায় রেখে মঙ্গলবার সকালের দিকে দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়তে পারেন কার্লেস কোয়াদ্রাত। কলকাতা লিগের সুপার 6-এ ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও লজ্জার হার মোহনবাগানের। পুলিশ এসির কাছে 2-3 গোলে হারল ডেগি কার্ডোজোর দল। এদিন আগাগোড়া ছন্ন ছাড়া ফুটবল খেলল মোহনবাগান ফুটবলাররা। ম্যাচের 70 মিনিটে 0-3 গোলে পিছিয়ে পড়ে সবুজ মেরুন। পুলিশের হয়ে গোল করেন আসিফ আহমেদ এবং আশিস। ম্যাচের 88 মিনিটে এনসান সিং এবং অতিরিক্ত সময়ে ভিয়ানের গোলে মুখ রক্ষা করে মোহনবাগান। শুরু হতে চলেছে আইএসএল। মাঠে নামবে কলকাতার 3 প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান।
কিন্তু আমাদের 3 প্রধানে বাঙালি ফুটবলারের সংখ্যা কতজন তা নিয়ে একটা আলোচনা, আক্ষেপ, হতাশা আছেই। শুধু কি তাই, কলকাতা লিগেও খেলছে 3 প্রধানের রিজার্ভ দল। সেখানেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রথম একাদশে ভিন রাজ্যের ফুটবলারদের ভিড়। বাঙালি ফুটবলারের সংখ্যা হাতে গোনা। মোহনবাগানে গোয়া, কেরল, নর্থ ইস্টের ফুটবলারদের ভিড়। ইস্টবেঙ্গলে আধিক্য কেরলের ফুটবলারদের। তুলনায় মোহামেডানের কলকাতা লিগের দলে বাঙালি ফুটবলারের সংখ্যা বেশি। কোথায় হারিয়ে যাচ্ছেন বাঙালি ফুটবলাররা? কেন এই পরিস্থিতি? এ নিয়ে ময়দানে আলোচনার মাঝেই রীতিমতো তোপ দাগলেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। দেবজিতের অগ্নিগর্ভ বিস্ফোরণ। বাংলার অনেক কিছুই নেই, বাংলার ফুটবলটাই তো আদা নেই, সেখানে আর অন্য কিছু নেই, ক্লাব নেই, এসব ভেবে তো ভাবনাটাই তো পড়ে। আজকে এক্ষুনি আমি মোহনবাগান ভার্সেস পুলিশেরই খেলা দেখছিলাম ঘরে বসে। একটা টিম রেলিগেশনে হয়েছে, 4 পয়েন্ট ছিল, সেই টিমের এগেনস্টে টিমটা মোহনবাগান টিম 3 গোলে করলো। বাট যারা মোহনবাগান জার্সি পরে খেলছিল তাদের যা কোয়ালিটি, তারা পুলিশ টিমে খেলার মতো যোগ্যতা নেই, তারা মোহনবাগান টিমে জার্সি পরে খেলছে। এই প্লেয়ারগুলোকে বাঁচে কারা? মানে এই যে বাঙালি ছেলেদেরকে না বেচে এই যে ছেলেগুলোকে বাছা হয় বাইরের স্টেট থেকে, তাদেরকে বাঁচে কারা? এটা নিয়েই আমার সবচেয়ে বড় কোশ্চেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ফুটবল নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ বাংলার ফুটবল লাস্ট 2 বছর সন্তোষ ট্রফিতে আমরা বটম অফ দ্য টেবিল রয়েছি, দিল্লির নিচে রয়েছি, তাতেও কোনো আমাদের হুঁশ নেই। অবশ্য লাজ লজ্জাটা আমাদের চলে গেছে, চামড়াটা কন্ডারের হয়ে গেছে। তো ওটা নিয়ে ভেবে আমি মুহূর্তে আর বাংলার ফুটবল নিয়ে ভাবার মতো কোনো কারণ দেখি না বা উচ্ছ্বাসিতও হই না। সোমবার ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে নামবে ভারত। ধারে ভারে যে নিজেদের বেশ খানিকটা পিছিয়ে রাখছেন ভারতীয় দলের কোচ, তা বেশ স্পষ্ট। প্রতিপক্ষ দলে রয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার, যারা নিয়মিত ইউরোপ এবং সাউথ আমেরিকায় খেলেন। সেই কারণেই এই লড়াইটা যে বেশ কঠিন হবে তা বলতে দ্বিধা নেই মানোলো মার্কুয়েজের। একই সঙ্গে তার ছেলেরা যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন তারও বার্তা পাওয়া গেল ভারতীয় কোচের থেকে। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় 93 নম্বরে রয়েছে সিরিয়া। ম্যাচে নামার আগে মানোলো মার্কুয়েজ জানিয়েছেন, সিরিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে। যদিও আমি কোনো অজুহাত দেব না, সত্যি কথা বলতে তাদের দলের 10 জন ফুটবলার ইউরোপ এবং সাউথ আমেরিকাতে খেলেন। তারা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। অবশেষে ইগলস টিমাচের প্রস্তাব মেনে তাকে 3.36 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশন। চলতি বছর ইগলস টিমাচের সঙ্গে চুক্তি ছিন্ন করার পরই ভারতীয় ফুটবলে শুরু হয়ে গিয়েছিল জোর বিতর্ক। দুই পক্ষই নিজেদের অবস্থানে ছিল অনড়। 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও 2024 সালে ইগলস টিমাচকে সরিয়ে নতুন কোচ এনেছে ফেডারেশন। এরপর থেকে বিবাদ পৌঁছেছিল তুঙ্গে। ইগলস টিমাচের মুখে বরাবরই ক্ষতিপূরণের কথা শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত নানান আলোচনার পর টিমাচকে 3.36 কোটি টাকা দেওয়ার পথেই হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আইএসএল আসার পর গুরুত্ব কমেছে আই লিগের। এই পরিস্থিতিতে আই লিগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আই লিগের উন্নতির জন্য আগেই একটি টাস্ক ফোর্স গঠন করেছিল ফেডারেশন। গত শনিবার তার আধিকারিক এবং আই লিগ খেলা ক্লাব কর্তাদের নিয়ে দিল্লিতে বৈঠক করে ফেডারেশন। সেপ্টেম্বরের মাঝামাঝি ফুটবল সংস্থার কাছে রিপোর্ট জমা দেবে টাস্ক ফোর্স। সেখানে আই লিগের জন্য মাঠ, সম্প্রচার, বাজেট ও সূচিতে কী বদল আনা দরকার সে বিষয়ে প্রস্তাব করা হবে। কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশন যেভাবে বিষয়টি নিয়ে এগোচ্ছে তাতে খুশি আই লিগের ক্লাব কর্তারাও। নেশনস লিগে গোলের বন্যা জার্মানির। হাঙ্গেরির বিরুদ্ধে 5-0 গোলে যায় 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। ম্যাচে 27 মিনিট থেকে শুরু হয়েছিল জার্মানির আক্রমণ, শেষ হয় ম্যাচে 87 মিনিটে গিয়ে। প্রথমার্ধে জার্মানির হয়ে একমাত্র গোলটি পেয়েছিলেন ফুলকুর। বিরতির পর মুসিয়ালা, রিডস এবং কাই হাভার্টজের গোলে হাঙ্গেরিকে খড়কুটোর মতো উড়িয়ে দেয় জার্মান ব্রিগেড। এবার ক্রিকেটের খবর। 22 বছর ছোট বড় সব খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দলীপ ট্রফি চলার মাঝেই মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁলেন ধ্রুব জুরেল। ধোনির পরামর্শেই এগিয়ে চলা, এবার সেই কিংবদন্তির রেকর্ড স্পর্শ করলেন তিনি। ইন্ডিয়া বি দলের বিরুদ্ধে এদিন এক ইনিংসে 7টি ক্যাচ নিয়েছেন ধ্রুব জুরেল। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল শুধুমাত্র ধোনির। পূর্বাঞ্চলের হয়ে তিনি 2004-05 মরশুমে একটি ম্যাচে 7টি ক্যাচ নিয়েছিলেন। এবার দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি দলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ধ্রুব জুরেল একাই নিয়েছেন 7টি ক্যাচ। ধোনির রেকর্ড তিনি ভাঙতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। দলীপ ট্রফিতে দুরন্ত ফর্মে বাংলার আকাশদীপ প্রথম ম্যাচে একাই তুলে নিলেন 9 উইকেট। এই পারফরমেন্সে তাকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অন্যতম দাবিদার করে তুলতে পারে তা বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়া বির ব্যাটিং লাইন আপ কার্যত একাই শেষ করে দিয়েছেন আকাশদীপ। প্রথম ইনিংসে 60 রানে 4 উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী ছিলেন এই বঙ্গ পেসার। তার ঝুলিতে এসেছে 56 রানে 5 উইকেট। সামনেই বাংলাদেশ সিরিজ, সেখানে তিনি জায়গা করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। আন্তর্জাতিক ক্রিকেটের 22 গছে আর দেখা যাবে না ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে দলের সুযোগ না পাওয়ায় অবসর নিলেন তিনি। 37 বছর বয়সী মঈন জাতীয় দলের জার্সিতে 30টির উপর ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে একদিনের এবং টি-20 বিশ্বকাপও জিতেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ এই খেলোয়াড়কে। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য খেলার সব খবর, সেসব নিয়ে এবার উইঙ্ক প্লে। প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করেও সোনা জয় ভারতের। প্রথম স্থানে শেষ করা ইরানের সাদেক বিদসায়কে প্রতিযোগিতা থেকে বাতিল করায় সোনা পেলেন ভারতীয় জ্যাভলার নবদীপ সিং। 47.32 মিটার ছুঁড়ে এদিন টোকিও প্যারালিম্পিক্সে নিজের রেকর্ড ভাঙলেন নবদীপ। প্যারালিম্পিক্সে ভারতের ঐতিহাসিক সাফল্যের পরপরই আরও একটি খুশির খবর। অলিম্পিক্স কাউন্সিল অব এশিয়ার সভাপতি হলেন ভারতের রণধীর সিং। এই প্রথম কোনো ভারতীয় বসলেন ওসিএর সভাপতি পদে। দিল্লিতে অনুষ্ঠিত 44তম ওসিএর জেনারেল অ্যাসেম্বলিতে সভাপতি নির্বাচিত হলেন রণধীর সিং। আগামী 4 বছর এই পদে দায়িত্ব সামলাবেন তিনি। ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা সাবালেঙ্কা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়ে দেন সাবালেঙ্কা। ম্যাচের ফলাফল 7-5, 7-5। লড়াই হাড্ডাহাড্ডি হলেও শেষ দিকে সাবালেঙ্কার আগ্রাসী টেনিসের সামনে দাঁড়াতেই পারলেন না পেগুলা। এই নিয়ে 3বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। খেলার দুনিয়ার সারাদিনের বিভিন্ন মন্তব্য, বাছাই করা কিছু মন্তব্য নিয়ে এবার থ্রো ইন। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা বিসিসিআই সচিবের সঙ্গে যোগাযোগ রাখছি। বাকি বোর্ডগুলোর প্রধানের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের। বাংলাদেশের এই দলটাকে নিশ্চয়ই সমীহ করবে ভারত। এবার অনেক পরিকল্পনা করে নামবে ওরা। আগে যে চোখে বাংলাদেশকে দেখত সেই চোখে আশা করি আর দেখবে না। নতুন মরশুম শুরু হওয়ার আগে এআইএফএফ এর সঙ্গে আই লিগের ক্লাবগুলো একজোট হয়ে নতুন ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছে। আগামী দিনে আই লিগের উন্নতির জন্য আমরা সব রকম চেষ্টা করব। প্যারালেল ঝলক আজ এই পর্যন্ত। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ প্যারালেল ঝলক দেখুন রোজ রাত 10টায়।